আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, কেমন আছেন সবাই? জি আলহামদুলিল্লাহ, আশা করি সকলেই ভালো আছেন। তারপর স্বর নামিয়ে বললেন, তুই একজন মুক্তিযোদ্ধার মেয়ে হয়ে বাবার মান সম্মানের দিকে একটু খেয়ালও রাখবি না? ওকে ভুলে যা মা, ভুলে যা। ওর হাতে কিছুতেই তোকে তুলে দিতে পারবো না। আব্বুকে নরম হতে দেখে তাসনিমের সাহস বেড়ে গেল। বলল, কেন পারবে না আব্বু? রাজাকার ছিলেন তোমার বন্ধু, দোষ করলে তোমার বন্ধু করেছেন, তার ছেলে তো করেনি। তাছাড়া আমরা যাদেরকে রাজাকার বলে জানি তিনি তা ছিলেন না। আমার এক বান্ধবী আছে, তার বাবাকেও গ্রামের লোক রাজাকার বলতো। তিনি গ্রামে টিকতে না পেরে সবকিছু বিক্রি করে ঢাকায় এসে বসবাস করছেন। তার মুখে শুনেছি তিনি মুক্তিযুদ্ধে যোগ না দিলেও নিজের ও আশেপাশে গ্রামের লোকজনদের পাক বাহিনীর অত্যাচার থেকে রক্ষা করার জন্য বিভিন্নভাবে সাহায্য করেছেন। তবু তাকে সবাই রাজাকার বলতো। জেনেছি তোমার বন্ধু তাই করেছেন। এরকম ধরনের রাজাকার অনেক আছেন, যারা বাংলাদেশ স্বাধীন হওয়ার পর যখন যে দল সরকার হয়েছে সেসব দলে ভিড়ে বড় বড় পদে কাজ করেছেন এবং এখনো করছেন। একটা জিনিস ভাবছো না কেন? প্রত্যেক সরকারের কম বেশি জনগোষ্ঠী সমর্থক থাকে, যারা সবসময় সরকারের পক্ষে কাজ করে। পাকিস্তান সরকারেরও ছিল। তারা পাকিস্তান সরকারকে সাহায্য করলেও দেশ স্বাধীন হওয়ার পর স্বাধীন দেশের সরকারের আনুগত্য মেনে নিয়েছে। একথা জানতে পেরে অথবা বুঝতে পেরে তৎকালীন প্রেসিডেন্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাধারণ ক্ষমা ঘোষণা করে তাদেরকে ক্ষমা করে দিয়েছেন। তাদের মধ্যে এমন কিছু লোক ক্ষমা পেয়েছে যারা নাকি স্বাধীনতা যুদ্ধের বিরোধী ভূমিকা করেছে এবং যুদ্ধকালীন সময়ে দেশের বুদ্ধিজীবীদের হত্যা করতে সহায়তা করেছে এবং এখনো তারা স্বাধীনতা বিপন্ন করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এরাই সত্যিকার রাজাকার, এরাই দেশের চিরশত্রু। এদেরকে ধরে ফাঁসিতে ঝোলানো উচিত, আর তাদেরকেও ফাঁসিতে ঝোলানো উচিত যারা মুসলমান হয়েও 12 কোটি মুসলমানের দেশ থেকে ইসলাম মুছে ফেলার ষড়যন্ত্রে লিপ্ত। তোমার বন্ধু মুক্তিযুদ্ধ করেননি, এটাই তার অপরাধ। কিন্তু তিনি তো মুক্তিযুদ্ধের বিরোধিতা করেননি, বরং যতটা সম্ভব লোকজনদের জান মাল ও ইজ্জত বাঁচাবার চেষ্টা করেছেন। সেজন্য তার হাজার হাজার টাকা খরচও হয়েছে। সেসব খবর কেন নাওনি? তিনি কি তোমার শত্রু ছিলেন? জেনেছি স্কুল জীবন থেকে তোমাদের মধ্যে গভীর বন্ধুত্ব ছিল। তোমার উচ্চ ডিগ্রি নেওয়ার পেছনে তার ও তার বাবার অবদান কম ছিল না। সেসব কথা ভুলে গিয়ে ও তার কর্মকাণ্ডের খোঁজ খবর না নিয়ে কেবলমাত্র মুক্তিযুদ্ধে যোগ দেননি বলে এত বছরের সম্পর্ক ছিন্ন করেছ। বন্ধুত্ব ফিরে পাওয়ার জন্য তিনি সবকিছু জানিয়ে ক্ষমা চাইতে তোমার কাছে রাতের অন্ধকারে কয়েকবার এসেছিলেন, কিন্তু তাকে কোনো কথা না বলার সুযোগ না দিয়ে অপমান করে প্রতিবারেই তাড়িয়ে দিয়েছ। এটা উচিত না অনুচিত হয়েছে ভেবে দেখেছো কোনোদিন? তুমি জানো কিনা জানি না, হাদিসে আছে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 দিনের অতিরিক্ত কোন মুসলমানের পক্ষে তার ভ্রাতাকে পরিত্যাগ করিয়া থাকা হালাল নহে। যে 3 দিবসের অতিরিক্ত তাহাকে পরিত্যাগ করিয়া থাকে অতঃপর তাহার মৃত্যু হয়, সে দোজখে যাইবে। আল্লাহ কুরআনে বলিয়াছেন, মুমিনগণ তো সকলেই পরস্পর ভাই ভাই, সুতরাং তোমাদের ভ্রাতৃত্বদ্বয়ের মধ্যে সন্ধি করিয়া দাও এবং আল্লাহকে ভয় করো, যেন তোমাদের প্রতি দয়া বর্ষিত হয়। সে হিসেবে আব্দুল সাত্তারের বাবা তোমার ভাই, তার উপর তিনি তোমার বন্ধু ছিলেন। বন্ধু আত্মীয়তের সমান, আত্মীয়তা ছিন্ন করাও কবিরা গুনাহ। হাদিসে আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিদ্রোহ আত্মীয়তার বন্ধন ছিন্ন করা ব্যতীত আর অন্য কোনো গুনাহ নাই, যাহার জন্য আখিরাতে শান্তি অবধারিত থাকা সত্ত্বেও এই পৃথিবীতে তাহার শাস্তি হয়। আমি তোমাদের মেয়ে, কথা না শুনলে আমাকে তোমরা যা ইচ্ছে তাই শাস্তি দিতে পারো। তবু বলবো, আব্দুল সাত্তারকে ভালো না বাসলেও তোমার ও তার আব্বুর সম্পর্ক ছিন্ন হওয়ার কথা জানার পর যেমন করে হোক সেই সম্পর্ক জোড়া দেওয়ার আপ্রাণ চেষ্টা করতাম এবং এখনো তাই করব। আমার শেষ কথা তোমরা শুনে নাও, একমাত্র মৃত্যু ছাড়া আব্দুল সাত্তারের কাছ থেকে আমাকে কেউ কেড়ে নিতে পারবে না। আর একটা কথা না বলে পারছি না, ছোটবেলায় আমরা যে আব্বুকে দেখেছি, বড় হয়ে সেই আব্বুকে আবসা আবসা দেখতাম। মন্ত্রী হওয়ার পর তাও দেখতে পাচ্ছি না। তোমার মুখের উপর অনেক কিছু বলে খুব বড় বেয়াদবি করে ফেললাম, সেজন্য মাপ চাইছি। তারপর সেখান থেকে নিজের রুমে এসে কান্নায় ভেঙে পড়ল।
রকনউদ্দিন সাহেব মেয়ের কথা শুনে এত অভিভূত হলেন যে কোনো কথা বলতে পারলেন না। তাসনিমের চলে যাওয়ার দিকে তাকিয়ে রইলেন। সাইমা আব্বু আম্মুর দিকে ভয়ে ভয়ে একবার তাকিয়ে রিডিং রুমে এসে পড়তে বসলো, কিন্তু পড়ায় মনোযোগ দিতে পারল না। খোলা বইয়ের পাতার দিকে তাকিয়ে আপুর কথাগুলো চিন্তা করতে লাগলো। এক সময় ভাবলো, আপু এত সাহস পেল কোথায়? মনে হয় প্রেমে পড়লে সাহস বেড়ে যায়। কথাটা ভেবে নিজে নিজে হেসে উঠল। তাসনিমের কথা শুনে রকনউদ্দিন সাহেবের রাগ পড়ে গেল। সেই সাথে কোরআন হাদিসের বাণী শুনেও নিজের ভুল বুঝতে পারল। কোনো কথা বলতে না পেরে তার দিকে নির্বাক দৃষ্টিতে তাকিয়েছিলেন। দুই মেয়েকে চলে যেতে দেখেও কিছু বললেন না। মুমিনা বেগম বড় মেয়ের কথা শুনে খুব খুশি হয়েছেন। স্বামীর মনের অবস্থা অনুমান করতে পেরে বললেন, আমার তো মনে হচ্ছে তাসনিম খুব ভালো কথা বলেছে। বিয়ের ব্যাপারে এখন আর ওকে কিছু বলো না। তোমার বন্ধু যে ছেলেটার কথা বলেছেন, কাল তারা এলে সাইমাকে দেখাও। তারা যদি ওকে পছন্দ করে তাহলে তাসনিম যা বলল সেই ব্যবস্থা করাই আমি ভালো মনে করি। রকনউদ্দিন সাহেব দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, তাসনিম যে এত কোরআন হাদিসের জ্ঞান রাখে তা জানতাম না। ওর কথা শুনে মনে হচ্ছে আব্দুল হামিদের সঙ্গে যা কিছু করেছি তা সত্যি আমি ভুল করেছি। তাসনিম মস্ত বড় গুনাহের থেকে বাঁচার পথ দেখালো। যত তাড়াতাড়ি সম্ভব আমি আব্দুল হামিদের কাছে ক্ষমা চাইব। মুমিনা বেগম খুব আনন্দিত হয়ে বললেন, ও অনেক আগে থেকে কোরআন হাদিসের ব্যাখ্যা ও ধর্মীয় নানা রকম বইপত্র পড়ে, জানবে না কেন? ও তো বেশ কিছুদিন আগে থেকে বোরকা পরে বাইরে যায়। যারা ধর্মীয় বইপত্র পড়ে তারা বোরকা পড়তে বাধ্য হবে। এখন ওসব কথা থাক, ভাবছি ওরা কাল এলে সাইমাকেই দেখাবো। আমিও তো তাই বললাম, তবে তার আগে সাইমার মতামত নিতে হবে। কেন, ও আবার কাউকে ভালোবাসে নাকি? না, তা জানি না। আজ খাওয়ার পর তাসনিমকে জিজ্ঞেস করলে জানা যাবে। সেরকম কিছু হলে তাসনিম জানাবেই। খাওয়ার টেবিলে তাসনিম নেই দেখে রকনউদ্দিন সাহেব বুঝতে পারলেন রাগ করেছে। সাইমাকে বললেন, তাসনিমকে ডেকে নিয়ে আয়। না আসতে চাইলে বলবি, না এলে আমিও খাবো না। তাসনিম এশার নামাজ পড়ে ঘুমিয়ে পড়েছিল। সাইমা এসে জাগিয়ে বলল, আপু ভাত খাবি চল। তাসনিম বলল, খেতে ইচ্ছে করছে না, তোরা সবাই খেয়ে নে। খাওয়ার টেবিল থেকে আব্বু তোকে ডাকতে পাঠালো, গিয়ে বল আমি খাবো না। তুই না খেলে আব্বুও খাবে না বলল। তাসনিম জানে সে না খেলে আব্বুও খায় না, তাই বলল, যাচ্ছি, তুই যা। তারপর উঠে বাথরুম থেকে এসে খাওয়ার টেবিলে এলো। রকনউদ্দিন সাহেব বললেন, ছেলেকে বকা দিয়ে নিজেই রাগ করলি। তাসনিম কিছু না বলে খেতে শুরু করলো। অল্প খেয়ে উঠতে দেখে রকনউদ্দিন সাহেব বললেন, কিছুই খেলি না যে? বুড়ো ছেলের উপর এখনো রেগে রয়েছিস তাহলে? তাসনিমের কান্না পাচ্ছিল আব্বুর কথা শুনে, তাই কিছু না বলে বেসিনে হাত মুখ ধুয়ে চলে যাচ্ছিল। আব্বুর গলা শুনতে পেল, একটু পরে আমার কাছে আসবি। তাসনিম রুমে এসে চিন্তা করলো, আব্বুর সুর অন্যরকম মনে হলো। তাহলে আল্লাহ কি তার দোয়া কবুল করেছেন? আবার ভাবলো, এটা একটা চাল নয় তো? তাই যদি হয় তাহলে কি বলবে চিন্তা করতে লাগলো। এমন সময় সাইমা এসে বলল, তুই যখন আব্বুকে ওইসব কথা বলছিলি তখন যেমন খুব ভয় পেয়েছিলাম, তেমনি তোর সাহস দেখে খুব অবাক হয়েছিলাম। আমি হলে তো লজ্জায় ও ভয়ে কোনো কথাই বলতে পারতাম না। তবে কথাগুলো বলে খুব ভালো করেছিস। মনে হচ্ছে আব্বুর মন চেঞ্জ হয়েছে। কি করে বুঝলি? আব্বুর কথা শুনে তুই কিছু বুঝতে পারছিস না? আমাকে বোঝাবার জন্য একটা চাল হতে পারে, আমার কিন্তু তা মনে হচ্ছে না। সত্যি আব্বুর মন চেঞ্জ হয়েছে। তোর এরকম হওয়ার কারণ, তুই চলে আসার পর আব্বুও আর খেলো না, মুখ হাত ধুয়ে চলে গেল। আম্মু আমাকে জিজ্ঞেস করলো আমি কাউকে পছন্দ করি কিনা। তাসনিম কপাল কুঁচকে বলল, তুই কি বললি? আমি আবার কি বলবো? বললাম নেই। আম্মু আর কিছু জিজ্ঞেস করেনি, তবে বলল, তোর আপু যখন এখন বিয়ে করবে না বলছে, তখন কাল যারা আসবেন তাদেরকে তোকে দেখাবো। তাসনিম চমকে উঠে বলল, সত্যি বলছিস? সত্যি না মিথ্যে? আব্বু তো তোকে তার রুমে যেতে বলেছে, গেলেই জানতে পারবি। তুই আম্মুকে কিছু বলিসনি? আপাতত এই বিপদ থেকে তুই রক্ষা পাবি ভেবে বলেছি, আমার কোনো আপত্তি নেই। তাসনিম তাকে জড়িয়ে ধরে চোখের পানি ফেলতে ফেলতে বলল, তুই আমাকে এত ভালোবাসিস? দোয়া করছি আল্লাহ তোকে সুখী করুক। তারপর তাকে ছেড়ে দিয়ে চোখ মুছে বলল, যাই, আব্বু কেন ডেকেছে শুনে আসি। তাসনিমকে দেখে রকনউদ্দিন সাহেব বললেন, আমার কাছে এসে বস। বসার পর তার মাথায় একটা হাত রেখে বললেন, এত কোরআন হাদিস জানিস,
আরে এটা জানিস না, মা বাবার মনে কষ্ট দেওয়া বড় গুনাহ? তাসনিম বলল, তা জানবো না কেন, জানি বলেই তো এত কিছু বলে বোঝালাম, নচেত তোমাদেরকে না জানি এতদিনে আমরা বিয়ে করে ফেলতাম। রুকনউদ্দিন সাহেব কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, তখন যেসব কথা বললি তা শুনে আমার ভুল ভেঙে গেছে। আমি আব্দুল হামিদের সঙ্গে খুব শীঘ্রই দেখা করে মাপ চাইব। তাসনিম আব্বুর দুটো হাত ধরে আলপুত কণ্ঠে আল্লাহর শুকরিয়া আদায় করে বলল, আল্লাহ চাহে তো এবার আমরা আমাদের আব্বুকে ছোটবেলার মতো দেখতে পাবো। এমন সময় মাকে আসতে দেখে বলল, আম্মু, আব্বু কি বলল শুনেছ? মুনিরা বেগম হাসি মুখে বললেন, হ্যাঁ শুনেছি, তোর আব্বু আমাকে আগেই বলেছে আব্দুল সাত্তারকে কালকেই নিয়ে আসবি। সেদিন কিছু না খেয়ে চলে গেছে, এত তাড়াতাড়ি ও এত সহজে আব্বুর মন পাল্টে যাবে তাসনিম কল্পনাও করেনি। মনে মনে আবার আল্লাহর শুকরিয়া আদায় করতে গিয়ে তার চোখে পানি এসে গেল। সেই অবস্থায় আব্বুর দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো। রুকনউদ্দিন সাহেবের হাত তখনও তাসনিমের মাথায় ছিল। নাড়া দিয়ে বললেন, হ্যাঁ রে মা, তোর আম্মু ঠিক কথা বলেছে। তাসনিম চোখ মুছে বলল, ও তো এখন ঢাকায় নেই, 15-16 দিন হলো দেশের বাড়িতে গেছে। ওর আম্মুর খুব কঠিন অসুখ। রুকনউদ্দিন সাহেব আতঙ্কিত স্বরে বললেন, তাই নাকি? তাহলে তো 2-1 দিনের মধ্যে আমাকে যেতে হবে। ওর কাছেও আমি অনেক ঋণী, মাপ চাইতে হবে। স্বামী থেমে যেতে মুনিরা বেগম বললেন, আমিও তোমার সঙ্গে যাব। উনি আমাকে মায়ের পেটের বোনের মতো মনে করতেন। তুমি 2-1 দিনের মধ্যে যাওয়ার ব্যবস্থা করো। রুকনউদ্দিন সাহেব মেয়েকে জিজ্ঞেস করলেন, এর মধ্যে তুই কোনো খবর পাসনি? না। ঢাকার বাসায় ফোন করে জানিসনি? ফোন করেছি, কিন্তু বাসায় কেউ নেই, শুধু কাজের বুয়া জমিলা আছে, সে কিছু বলতে পারে না। ঠিক আছে, তুই এখন যা, ভেবে দেখি কবে যাওয়ার ব্যবস্থা করা যায়। তাসনিম ফিরে এসে সায়মাকে বসে থাকতে দেখে জড়িয়ে ধরে বলল, তোর কথাই ঠিক, আব্বু পাল্টে গেছে। তারপর সব কথা বলল। সায়মা আল্লাহর শুকরিয়া আদায় করে বলল, আমার আপু আল্লাহর খাঁটি বান্দি, তাই তিনি তার দোয়া কবুল করেছেন। কাল আমাকে দেখতে আসবে, তারা যদি পছন্দ করে ফেলে তাহলে 2-4 দিনের মধ্যে বিয়ে হয়ে যাবে। ছেলেটা কেমন হবে ভেবে খুব ভয় পাচ্ছি, তুই একটু দোয়া করে দে যেন ছেলেটা ভালো হয়। তোর দোয়া নিশ্চয় আল্লাহ কবুল করবেন। তাসনিম তাকে ছেড়ে দিয়ে বলল, তোর সবটাতে দুষ্টামি, ঠিক আছে দোয়া করছি, শুধু ছেলেটা নয় তার মা বাবাও যেন ভালো হয়। তারপর হেসে ফেলে বলল, হলো তো? এমন সময় ফোন বেজে উঠতে দুজনেই ঘুরে দেখল 11টা। সায়মা বলল, নিশ্চয় আব্দুল সাত্তার ভাই, কোনো কারণে সময়ের আগেই ফোন করেছেন। তাসনিম হেসে উঠে বলল, সাহেব না বলে ভাই বললি যে? সায়মাও হেসে উঠে বলল, বলবো না? কয়েকদিন পরে শুধু ভাই নয় দুলাভাই বলতে হবে তো, তাই এখন থেকে অভ্যাস করছি। তাসনিম হাসি থামিয়ে ফোন ধরে সালাম দিয়ে বলল, তাসনিম বলছি। আব্দুল সাত্তার সালামের উত্তর দিয়ে বলল, কেমন আছো? আনন্দে তাসনিমের বুকের রক্ত ছলকে উঠল। কয়েক সেকেন্ড চুপ করে থেকে সামলাবার চেষ্টা করলো। কি হলো, কথা বলছো না কেন? এতদিন যোগাযোগ করনি বলে খুব রাগ হয়েছে না অভিমান হয়েছে? যাই হোক না কেন, ক্ষমা চাইছি। তাসনিম বলল, তোমার জান এত শক্ত কেন? আমার উপর ঝড় বইতে শুরু করেছে জেনেও এতদিন একটুও খোঁজ খবর নিলে না। সে কথা পরে বলবো, আগে বলো ঝড়ের বেগ কমেছে না বেড়েছে? তার আগে বলো খালাম্মা কেমন আছেন? আম্মু একটু ভালো, কিন্তু দাদি আম্মা ভালো না। তিনি তার একমাত্র নাতির বউ দেখে মরতে চান, তাই তোমাকে নিয়ে যেতে এসেছি। ঝড়ের খবর বলো। আজ মাগরিবের নামাজের পর 200 মাইল বেগে বয়ে গেছে। আব্দুল সাত্তার হেসে উঠে বলল, বাজে কথা? কি, আমি বাজে কথা বলছি? আহা, চড়ছ কেন? বাজে কথা মানে ঝড়ের বেগ যা বললে তা ঠিক নয়, 20-25 মাইল হতে পারে, সেই কথা বোঝাতে চেয়েছি। কি করে বুঝলে? তোমার গলার স্বরেই বলে দিচ্ছে। তাই যদি হয় কাল সকালে আসতে পারবে? কেন পারবো না? তাছাড়া তোমাকে যখন নিয়ে যেতে এসেছি তখন 500 মাইল বেগে ঝড় বইলেও কাল তোমাদের বাসায় যেতেই হবে। কাল তোমাকে নিয়ে কাজী অফিসে কাবিন করব, পরশু দেশের বাইরে রওনা দেব, কাল আরো কিছু কাজ সারতে হবে। তার কথা শুনে আনন্দে তাসনিমের বুকের রক্ত আবার ছলকে উঠল। সামলাবার জন্য বেশ কিছুক্ষণ চুপ করে রইল। আব্দুল সাত্তার অধৈর্য গলায় বলল, চুপ করে আছো কেন? আমার সঙ্গে যাবে না? তোমার কি মনে হয় 100% শিওর তুমি যাবে? তাহলে জিজ্ঞেস করছো কেন?
বিয়ের ব্যাপারে ছেলেকে প্রথমে মেয়ের কাছে প্রস্তাব দিতে হয় বলে, তার আগে তো মেয়ের গার্জেনদের কাছে প্রস্তাব পাঠাতে হয়। কাল সকালে গিয়ে তোমার গার্জেনদের কাছে প্রস্তাব দেব। তোমার মতামত না নিয়ে দিলে ওরা তো অর্ধচন্দ্র দিয়ে বিদায় করে দেবেন। গার্জেনরা যদি প্রস্তাব নাকচ করে দেন, তুমি আমার ফোরে থাকলে নাচক করে দিলেও রাজি করার জন্য কূটনৈতিক চাল চালবো। আশা করি ইনশাআল্লাহ আমি কামিয়াব হব। নিজের প্রতি এতই তোমার বিশ্বাস? নিজের প্রতি যা আছে আল্লাহর উপর তার চেয়ে লক্ষ গুণ বেশি আছে। ঝড়ের রেজাল্ট শুনবে না? না বললে শুনবো কি করে? ঝড় 20-25 মাইল বেগে বইতে শুরু করলে তোমার শেখানো কথাগুলো বলতে ঝড় থেমে গিয়ে বৃষ্টি হয়েছে। বুঝলাম না। তাহলে তুমিও মাঝে মাঝে কম বোঝো। তোমার ধারণা ভুল। কেন? এক্ষুনি তো আমার কথা বুঝতে পারোনি বললে। আমার অনুমান সত্য কিনা জানার জন্য বলেছি। তাহলে বলো কি বুঝেছো? আমার শেখানো কথাগুলো শুনে তোমার আব্বুর মত পাল্টেছেন। বিস্ময় হতবাক হয়ে তাসনিম অনেকক্ষণ কথা বলতে পারল না। কি হলো? আমার অনুমান সত্য কিনা বললে না যে? সত্য, কিন্তু খুব অবাক হচ্ছি। তুমি বুঝলে কি করে? এতে অবাক হওয়ার কি আছে? ঝড় অর্থ দুর্যোগ, আর বৃষ্টি অর্থ শান্তি। আর বলা লাগবে না। তাহলে এবার ঝড় বৃষ্টির ঘটনাটা বলো। তাসনিম আমেরিকা ছেলেটার কথা থেকে শুরু করে আব্বুর মত পাল্টান ও তারপর যা কিছু বলেছে তা বলে বলল, খালাম্মার অসুখের খবর শুনে আব্বু তোমার আব্বু আম্মুর কাছে মাপ চাইতে 2-1 দিনের মধ্যে দেশের বাড়িতে যাবে বলল। আর আম্মু কালকেই তোমাকে বাসায় নিয়ে আসতে বলল। আব্দুল সাত্তার আল্লাহর শুকরিয়া আদায় করে বলল, এতক্ষণ কথাটা না বলে যে অন্যায় করেছো তার শাস্তির জন্য প্রস্তুত থেকো। শাস্তি দেওয়ার সময়টা না বললে প্রস্তুত থাকবো কি করে? বাসর রাতে দুষ্ট। কি? আমি দুষ্ট? নিজে অন্যায় করে আমাকে দুষ্ট বলা হচ্ছে? শুধু দুষ্ট নয়, অসভ্য। অন্যায়টা বেশি হয়ে যাচ্ছে। মনে রেখো, শাস্তির পরিমাণও বেড়ে যাচ্ছে। কিন্তু শাস্তির ভয় অত দেখিও না। যে নাকি একটা মেয়েকে ভালোবেসে 2 বছর মুখোমুখি হতে ভয় পায়, সে কত বড় বীর পুরুষ জানা হয়ে গেছে। বীর পুরুষ কিনা বাসর রাতে টের পাবে। আমিও টের পাওয়াবো। তুমি আবার কি টের পাওয়াবে? বাসর রাতে দাদি আম্মার সেবা যত্ন করে কাটাবো। তাহলে আমাকে ভীতু বললে কেন? তুমি তো আমার থেকে আরো বেশি ভীতু। ঠিক আছে, কে ভীতু আর কে বীর পুরুষ বাসর রাতেই বোঝা যাবে। এমন সময় সাইমা খপ করে তাসলিমের হাত থেকে রিসিভারটা কেড়ে নিয়ে বলল, এই যে মিস্টার হবুদুল্লাহ ভাই, এই রুমে যে আপনার একজন ম্যাচিওর অবিবাহিত হবু শালীও থাকে, তা জেনেও বাসর রাতের গোপন কথাবার্তা বলতে বিবেকে বাঁচছে না? না, বাসর রাতের স্বপ্নে মশগুল হয়ে বাস্তব জ্ঞান হারিয়ে ফেলেছেন। স্বপ্নগুলো বাসর রাতের জন্য রিজার্ভ রেখে যা বলছি শুনুন। কাল সকাল 8টায় আসবেন। সবার সঙ্গে নাস্তা খাবেন। আব্বু আম্মু আসতে বলেছেন। এখন সুবোধ ছেলের মতো ফোন রেখে ঘুমিয়ে পড়ুন। তারপর আব্দুল সাত্তারকে কিছু বলার সুযোগ না দিয়ে রিসিভার স্ক্যান্ডেলে রেখে তাসনিমকে জড়িয়ে ধরে বলল, 3 চিয়ার্স ফর তাসনিম আপু। হিপ হিপ হুররে। ইনশাআল্লাহ আশা করি এই ঘটনা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে এবং অনেক আনন্দ দিয়েছে। সবাই কমেন্ট করে জানাবেন। সকলে সুস্থ থাকবেন, সুখে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।